আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে আমরা জানি যে শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি। গ্রুপ অফ ওয়ার্ডস খুব একটা গুরুত্ব বহন করে সেন্টেন্সে, একটা গুরুত্বপূর্ণ টার্ম। গ্রুপ অফ ওয়ার্ডস দুই ধরনের হয় বাক্যের মাঝে, একটা হচ্ছে ক্লজ আর একটা হচ্ছে ফ্রেজ। ক্লজের আবিধানিক অর্থ হচ্ছে বাক্যাংশ, আর ফ্রেজের আবিধানিক অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। আমি আবারও বলি, বোর্ডে লেখা আছে বাক্যাংশ এবং শব্দগুচ্ছ। এই ক্লজ এবং ফ্রেজ বিসিএস এবং অন্যান্য জব, বিশেষ করে ব্যাংক পরীক্ষা, সরকারি পরীক্ষাগুলো, বিসিএস তো আছে, এবং ভার্সিটি অ্যাডমিশনেও প্রচুর পরিমাণ ক্লজ আর ফ্রেজ থেকে কোশ্চেন আসে। আমি আজকে চেষ্টা করব ক্লজ এবং ফ্রেজ এই দুইটা জিনিসের মধ্যে একটা টপিক ক্লিয়ার করার, পরবর্তী আরেকটা আলোচনায় অন্য টপিকটা ক্লিয়ার করা হবে। তার আগে একটু বলে নেই, ক্লজ বলতে আমরা কি বুঝি। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রাখুন। ক্লজ মানে হচ্ছে দুইটা জিনিস বাধ্যতামূলক লাগবে, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর ফ্রেজে দুইটা জিনিস একসাথে থাকবে না, সাবজেক্ট আর ফাইনিট ভার্ব একসাথে থাকবে না। থাকবে না কথাটা না লিখে আমরা বলতে পারি যে একসাথে থাকবে না। শুনেন, আবারও বলি, একটু ভালো করে শুনেন। সাবজেক্ট আর ফাইনিট ভার্ব থাকবেই, এখানে সাবজেক্ট আর ফাইনিট ভার্ব একসাথে থাকবে না। একটা ফ্রেজে কখনো কখনো কিন্তু সাবজেক্ট থাকে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ফাইনিট ভার্বও থাকে। যেমন আমরা যখন ভার্বাল ফ্রেজ পড়ি সেখানে ফাইনিট ভার্ব খুঁজে পাওয়া যায়। তবে তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এখানে দুইটা একসাথে থাকবে, এখানে একসাথে থাকবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে একটা সেন্টেন্স, আই নো হোয়াট টু ডু, এই সেন্টেন্সটা যে লিখলাম, খেয়াল করে দেখেন, আই কিন্তু সাবজেক্ট, নো হচ্ছে ফাইনিট ভার্ব। সো এখানে কিন্তু সাবজেক্ট আর ফাইনিট ভার্ব যদি একসাথে দাগান, পুরাটা কিন্তু একটা ক্লজ। এই ক্লজের ভিতরে এটা সাবজেক্ট, নো ফাইনিট ভার্ব। আর এই যে হোয়াট টু ডু, এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নাই। সো এই জায়গাটা হচ্ছে ফ্রেজ, আর এই জায়গাটা হচ্ছে পুরোটা মিলে হচ্ছে ক্লজ। অর্থাৎ এই ক্লজ বা সেন্টেন্সের একটা অংশ হচ্ছে ফ্রেজ। তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব থাকলে ক্লজ, আর না থাকলে হচ্ছে ফ্রেজ। প্রশ্ন হতে পারে যে আচ্ছা ফাইনিট ভার্ব কি, সাবজেক্ট কি? আমি এগুলো নিয়ে একটু কথা বলি সংক্ষেপে। সাবজেক্ট কি? একটা বাক্যে যে কাজ করে, যার মাধ্যমে বাক্যের কাজ সম্পাদন হয়, এটা সাবজেক্ট, এটা বলার কিছু নাই। বাট ফাইনিট ভার্বটা একটু জানা দরকার। ফাইনিট ভার্ব, হ্যাঁ, ভার্ব মনে রাখবেন, ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট। ফাইনিট এবং নন ফাইনিট। এই ফাইনিট ভার্বকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা ওই সমাপিকা অসমাপিকা এত পেঁচালো কথাবার্তা যাব না, আমরা সহজে কিভাবে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব শনাক্ত করা যায় সেটা শিখব। প্রথমেই বলে নেই, ফাইনিট ভার্ব দ্বারা একটা কথা মনে রাখবেন যে টেন্স শনাক্ত করা যায় বা টেন্সটা চেনা যায়, কিন্তু যেটা নন ফাইনিট ভার্ব সেটা দ্বারা আপনি টেন্স চিনতে পারবেন না, অর্থাৎ টেন্স চেনা যায় না। একটু খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি আচ্ছা গোয়িং কোন টেন্স, এই যে গোয়িং ভার্বটা, আপনি হয়তো বলবেন যে গোয়িং গোয়িং আইএনজি আছে, তো আইএনজি থাকলে তো কন্টিনিউয়াস। এখন আমি আপনাকে বলি, আইএনজি থাকলে কি আসলে কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস বলা যায়, কিন্তু কন্টিনিউয়াস কি কোন টেন্সের নাম? না। আমরা জানি যে টেন্স 12 প্রকার, এর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স এই 6 ধরনের। আমরা সবাই ছোটবেলা থেকে জেনে আসছি, আইএনজির আগে এম ইজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। খেয়াল করে দেখেন, এখানে এম ইজার ওয়াজ আর কিন্তু কিছু নাই। সো আমরা কিন্তু এটা টেন্স চিনতে পারছি না, আর চিনতে যখন পারবো না তখন ভার্বটার নাম হয়ে যাবে নন ফাইনিট। এবার আমি যদি বলি এম গোয়িং কি ভার্ব, দেখেন দেখেন এম হচ্ছে অক্সিলারি ভার্ব আর গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দুটো একসাথে মিলেই কিন্তু একটা টেন্স প্রকাশ করেছে। কোন টেন্স? হ্যাঁ, সবাই বুঝে গিয়েছেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা দ্বারা তো টেন্স বোঝাচ্ছে না, কিন্তু এটা দ্বারা ঠিকই প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। সো টেন্স যখন চেনা যায় তখন হচ্ছে ফাইনিট ভার্ব, আর যখন চেনা যায় না তখন হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটা মনে রাখবেন, এটা মনে রাখলে আপনারা ফাইনিট নন ফাইনিট বের করতে প্রবলেম হবে না। আমি আপনাকে আরো কিছু শর্টকাট বুদ্ধি দিচ্ছি, পরীক্ষার হলে খুব দ্রুত আপনি খুঁজে পাবেন ফাইনিট নাকি নন ফাইনিট। মনে রাখবেন, নন ফাইনিট ভার্ব এই 4টা চিহ্ন সাধারণত বহন করে। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি,
আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে টু প্লাস ভার্ব। আপনি যদি বাক্যের ভিতর এই কয়টা চিহ্ন দেখেন ভার্বের মধ্যে, বুঝবেন যে এটা নন ফাইনাইট ভার্ব। আমি আবারও বলি, ভার্ব প্লাস আইএনজি মানে শুধুই ভার্ব প্লাস আইএনজি, তার আগে কিন্তু এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি ওগুলো থাকলে কিন্তু ভাই হবে না। কারণ ওগুলো যদি থাকে তখন তো টেন্স চেনা যাবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তখন আবার ফাইনাইট হয়ে যাবে। শুধু ভার্ব প্লাস আইএনজি লাগবে, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল। একটু ক্লিয়ার করি, মনে করেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এটা কিন্তু নন ফাইনাইট। কিন্তু আমি যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ডানের আগে একটা হ্যাভ লাগিয়ে দেই, এবার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করছে, এবার কিন্তু ফাইনাইট নন ফাইনাইট বলা যাবে না, কারণ টেন্স যখন চেনা যাবে তখন সেটা ফাইনাইট হয়ে যাবে। ঠিক তদ্রূপ এই চিহ্নগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এদের আগে যদি এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, শ্যাল বি, উইল বি এটা সেটা যোগ করে দেন, তখন সেগুলো ফাইনাইট হয়ে যাবে। পরীক্ষার হলে যখন দেখবেন এই চিহ্নগুলো আছে, শর্টকাট বুঝে যাবেন যে হ্যাঁ এগুলো নন ফাইনাইট ভার্ব। আর যখন এগুলোর আগে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন ফাইনাইট ভার্ব। একদম সোজা কথা হচ্ছে টেন্স চেনা গেলে ফাইনাইট, চেনা না গেলে হচ্ছে নন ফাইনাইট। থ্যাংক ইউ। আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি। আমাদের টপিকের নাম ছিল গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে আমরা আজকে ফ্রেজ নিয়ে কথা বলবো, পরের কোনো একটা ক্লাসে আমরা ক্লজ নিয়ে কথা বলবো, কারণ টপিকগুলো অনেক বড় বড়, ভালো করে বুঝতে হলে দুটো জিনিস একসাথে আনা যাবে না, ডিভাইডেড করে পড়লে বরং আপনি ভালো বুঝতে পারবেন। ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। কি থাকবে না? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। ফাইনাইট ভার্ব কি পড়লাম? টেন্স চেনা গেলে ফাইনাইট, চেনা না গেলে নন ফাইনাইট। ফাইন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমরা নিশ্চয়ই পার্ট অফ স্পিচের নাম শুনেছি, পদ প্রকরণ ছোটবেলা থেকে পড়ে আসছি। পার্ট অফ স্পিচ বলতে বুঝে কি জানেন? সিঙ্গেল ওয়ার্ড, একটাই ওয়ার্ড। আর এখন যেটা নিয়ে আলোচনা করব ফ্রেজ, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি। মনে করুন আপনাকে আমি বললাম যে ঢাকা, দেখেন ঢাকা কিন্তু একটাই শব্দ, এটা কিন্তু একটা পার্ট অফ স্পিচ, সিঙ্গেল ওয়ার্ড। আমি যদি আপনাকে বলি যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দটা একটাই শব্দ, এটাও পার্ট অফ স্পিচ, সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু আমি যখন ঢাকা ইউনিভার্সিটিকে একসাথে কাউন্ট করব, দুইটা ওয়ার্ড পাশাপাশি একসাথে ধরবো, তখন সেটা পার্ট অফ স্পিচ থাকবে না, সেটা ফ্রেজ হয়ে যাবে। কেন ফ্রেজ হয়ে যাবে? কারণ এখানে একটা ওয়ার্ড নেই, এখানে দুইটা ওয়ার্ড আছে। আমাদের যে প্রত্যেকের নিক নেম আছে, একজনের নাম রহিম, করিম, জলিল, এটা সেটা, প্রত্যেকটা নামে হচ্ছে পার্ট অফ স্পিচ। কিন্তু আমাদের যে বড় নামটা আছে ফুল নেম, এটা কিন্তু এক একটা ফ্রেজ বহন করে। যেমন ডোনাল্ড, ডোনাল্ড কিন্তু নাউন। আমি যদি বলি ট্রাম্প, সেটাও নাউন। তা আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্প, দুটো মিলে কিন্তু একটা নামকে বোঝাচ্ছে, তখন এটা ফ্রেজ হয়ে যাবে, নাউন ফ্রেজ, যে ফ্রেজ হওয়ার কথা সেটা হয়ে যাবে। ছোটবেলায় আমরা একটা সংজ্ঞা শিখেছি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। তাহলে প্রত্যেকটা অর্থবোধক শব্দ এক একটা পার্ট অফ স্পিচ, আর প্রত্যেকটা অর্থবোধক গ্রুপ অফ ওয়ার্ডস এক একটা ফ্রেজ। ফ্রেজ আর পার্ট অফ স্পিচের মৌলিক পার্থক্য হচ্ছে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দ সমষ্টি, আর পার্ট অফ স্পিচ হচ্ছে মাত্র একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড। যেমন কাউ, কাউ কিন্তু একটা পার্ট অফ স্পিচ, কিন্তু আমরা যদি বলি দা কাউ, দা কাউ আবার হয়ে যাবে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা ফ্রেজ। তাহলে আমরা এখন জানবো ফ্রেজের প্রকারভেদগুলো কি কি, পরীক্ষা উপযোগী করে কিভাবে ফ্রেজটা আসলে শেখা দরকার। মনে রাখবেন ফ্রেজ প্রধানত 7 প্রকার, প্রধানত 7 প্রকার। হ্যাঁ, প্রধানত 7 প্রকার। আমরা সবাই জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। তো পার্ট অফ স্পিচ আর ফ্রেজের তো একটা বিশাল মিল আছে, আপনাকে দেখালাম একটু আগে। তো ফ্রেজ 7 প্রকার কেন? পার্ট অফ স্পিচ 8 প্রকার, সেখান থেকে প্রনাউনটা মাইনাস করতে হবে। প্রনাউনটা মাইনাস করে দিলে আর 7 প্রকার থাকে। আমরা এখন একটা একটা প্রকার নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ শুনেন, এই নাউন ফ্রেজ পরীক্ষায় বারবার আসবে, বহুবার আসবে, আপনাকে এটা আয়ত্ত করতে হবে। এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে একবার পড়লেই হয়, লাইফে আর না ভুলেন। যতবার পরীক্ষা দেবেন ততবারই লাগবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যেটা পড়ি সেটা ধোঁয়াশা, কুয়াশার মতো পড়ি, পড়া আর পারি না। আপনি যখন নাউন ফ্রেজ পড়তে যাবেন, দেখবেন বিভিন্ন বই বা গাইড বইগুলোতে প্রচুর ব্যাখ্যা আছে। নাউন ফ্রেজ নাউনের কাজ করে, নাউন ফ্রেজ এইভাবে গঠন হয়, এটা হয় সেটা হয়। অনেকটা মনে হয় যেন আপনি নাউন ফ্রেজের উপর পিএইচডি করছেন। তা আসলে কি এত কিছু দরকার আছে? আপনি অনেক বেশি গ্রামার শিখে কি আপনি ইংলিশে ভালো করতে পারবেন? খুব ভালো ল্যাঙ্গুয়েজ ভাষাবিদ হতে পারবেন? গ্রামার ভালো করে শিখে আপনি তো ভালো, হ্যাঁ গ্রামার নিয়ে রিসার্চ করে আপনি এটা নিয়ে পিএইচডি করলেন বা ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করলেন, বাট আপনার বাস্তব জীবনে কি এত কিছু প্রয়োগের দরকার আছে? বা আমাদের হাতে যে সীমিত সময়, এই সীমিত সময়কে এত কিছু করে আমরা রাখতে পারি? দরকার আছে আসলে? আদৌ আসলে দরকার নেই।
আপনার যেটা করা উচিত, আপনার পরীক্ষার হলে 1-2 মার্ক আসবে, সেটা পাওয়ার জন্য যতটুকু করা উচিত ঠিক ততটুকুই করেন। কি পড়তে হবে সেটা জানার চেয়ে কি পড়তে হবে না এটা জানা আরো বেশি জরুরি। আমরা যা পড়তে হবে এবং যা পড়তে হবে না সবকিছু একসাথে করে ফেলি, তখন আমও যায় ছালাও চলে যায়। সো একটু কেয়ারফুল এবং স্মার্ট হতে হবে আপনাকে। আপনি যেটা করবেন, নাউন ফ্রেজকে মনে রাখবেন ইট দ্বারা, আইটি ইট, ইট দ্বারা রিপ্লেস করে দিবেন। রিপ্লেস, ইট দ্বারা রিপ্লেস হবে। রিপ্লেসটা কেমন? আমি একটা সেন্টেন্স লিখলাম, আই নো হাউ টু ডু। আরেকটা লিখলাম, আওয়ার কলেজ হ্যাজ আ নাইস ক্যাম্পাস। আরেকটা লিখা যায় যেমন, হার ক্রাইং ফেস, হার ক্রাইং ফেস লুকস নাইস। তার কান্নারত চেহারা, কান্নারত মুখ সুন্দর দেখায়। এই যে 3টা সেন্টেন্সের নিচে আমি আন্ডারলাইন করলাম, 3টা অংশের নিচে, প্রত্যেকটাই কিন্তু ফ্রেজ। পরীক্ষা হলে কোশ্চেনটা কিভাবে আসবে? ওরা কি করবে, একটা সেন্টেন্স দিবে আপনাকে, দিয়ে আন্ডারলাইন করে বলবে দি আন্ডারলাইন ফ্রেজ ইজ আ ড্যাশ ফ্রেজ। এখন আপনি যখন এভাবে পড়বেন, নাউন ফ্রেজ নাউনের কাজ করে, হ্যাঁ নাউন কিভাবে হয়, নাউন কিসের কাজ করে, নাউন বাক্যে 6 জায়গায় বসে, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়। পরীক্ষা হলে কি এত সময় আসলে আপনি পাবেন একটা 1 মার্কের জন্য এত চিন্তা করে? আপনি যেটা করবেন, একটু চালাক হবেন। আপনি এই আন্ডারলাইনের নিচে, ঠিক আন্ডারলাইনটার নিচে আপনি ইটটা বসাবেন। ইট বাক্যটা পড়েন, দেখেন, আই নো ইট, আমি ইহা জানি। আমি ইহা জানি এটা একটা সেন্টেন্স হতেই পারে, রিপ্লেস হয়ে গেল। আর ইট দ্বারা রিপ্লেস হওয়া মানে হচ্ছে নাউন ফ্রেজ। দেখেন, আওয়ার কলেজ হ্যাজ আ নাইস ক্যাম্পাস। আমি যদি বলি ইট হ্যাজ আ নাইস ক্যাম্পাস, দেখেন ইট হ্যাজ আ নাইস ক্যাম্পাস, তো এই জায়গাটা কিন্তু ইট দ্বারা মিলে যাচ্ছে, তাহলে এটাও একটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। হার ক্রাইং ফেস লুকস নাইস, আমি বলতে পারি ইট লুকস নাইস, তো ইট লুকস নাইস এটা কি একটা সেন্টেন্স হয় না? ডেফিনেটলি হয়। আমি যদি বলি রহিম লুকস নাইস, করিম লুকস নাইস, সুমি লুকস নাইস, ঢাকা লুকস নাইস, আই লুক নাইস, এক্স লুকস নাইস, তাহলে ইট লুকস নাইস কেন হবে না? অবশ্যই হয়ে যাবে। আপনি যখন দেখবেন যে আন্ডারলাইনকৃত অংশটা ইট দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, তখন ডেফিনেটলি ওই অংশটাই হচ্ছে নাউন ফ্রেজ। অনেকে বলে থাকেন, ক্লাস আমি যখন ক্লাস নেই তখন অনেকে অনেক প্রশ্নই করেন, এখানে তো প্রশ্ন করার সুযোগ কম, তারপরে আপনার কমেন্টে প্রশ্ন করবেন, আমি মাঝে মাঝে দেখব। অনেকে প্রশ্ন করেন যে ইট দ্বারা অন্য কিছু দ্বারা রিপ্লেস করা যাবে। শুনেন, ইট আসলে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। আপনি যেমন ম্যাথ করতে গিয়ে এক্স ওয়াই জেড ক খ দ্বারা রিপ্লেস করেন, মনে করি এটা ক, মনে করি রহিমের বয়স এক্স, করিমের বয়স x+2, তেমনি এখানেও আমি ইটটাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়েছি। আমরা চাইলে যে কোনো নাউন দ্বারা রিপ্লেস করতে পারি। আমি একটা নাম ধরি, সাপোজ আমি বললাম যে সাকিব আল হাসান বা সাকিব। দেখেন, আই নো সাকিব, সাকিব হ্যাজ এ নাইস ক্যাম্পাস। এটা যদিও ফানি হয়ে যায়, সাকিবের জায়গায় ঢাকা দেন, ঢাকা হ্যাজ এ নাইস ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ এ নাইস ক্যাম্পাস, সাকিব লুকস নাইস। দেখেন, যে কোনো নাউন বসালেই কিন্তু এগুলো রিপ্লেস হয়ে যায়। এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ইট নিব। আপনি চাইলে এক্স ওয়াই জেড যা দিয়ে করেন মিলে যাবে। যখনই দেখবেন যে ইট দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, তখনই সেটা নাউন ফ্রেজ। এবার আরেকটু বলি, নাউন ফ্রেজের একটা পার্ট আছে। 2টা সেন্টেন্স লিখি। একটা হচ্ছে রাইটিং, রাইটিং রাইটিং পোয়েমস, রাইটিং পোয়েমস ইজ নট ইজি। কবিতা লেখা সহজ নয়। আরেকটা লিখলাম যে টু স্পিক বা টু কোয়ালিফাই প্রিলি এক্সাম ইজ নট ইজি অর ইজ ইজি, এটা দিলেই হয়। খেয়াল করে দেখেন তো, এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করি কি হয়? ইট ইজ নট ইজি, তাহলে এটা একটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করি ইট ইজ ইজি, ইট দ্বারা মিলে গেল, এটাও একটা নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজের একটা শাখা, 2টা শাখা আছে। একটার নাম হচ্ছে জেরান ফ্রেজ, একটার নাম হচ্ছে জেরান ফ্রেজ, আরেকটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। মনে রাখবেন, যখন দেখবেন যে ইট দ্বারা রিপ্লেস হয়ে যায় তখন তার নাম তো নাউন। আর যখন দেখবেন নাউন ফ্রেজের শুরুতে একটা ভার্ব প্লাস আইএনজি আছে, তখন তার আরেকটা নাম হয়ে যাবে জেরান ফ্রেজ। আর যখন ইট দ্বারা রিপ্লেস হওয়ার পর নাউন হলো, যখন দেখবেন যে নাউনের শুরুতে টু প্লাস ভার্ব আছে, যে টু ভার্ব কোয়ালিফাই, তখন সেটার আরেকটা নাম হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ নাউন ফ্রেজটা এখানে জেরান ফ্রেজ, জেরান ফ্রেজটাই নাউন ফ্রেজ,
নাউন ফ্রেজটাই ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজটাই নাউন ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে পার্থক্য কি? পার্থক্য বেশি কিছু না। একটা কথা বলি, ছোটবেলায় আমরা যারা ইসলাম ধর্মে ছিলেন, ইসলাম শিক্ষা একটা লাইন ছিল, মনে করে দেখেন, প্রত্যেক রাসূলগণই নবী, কিন্তু প্রত্যেক নবীগণই রাসূল নয়। অর্থাৎ সব রাসূলগণই নবী, তো সব নবী কি রাসূল না। আমরা বিজ্ঞান বইতে পড়েছি প্রত্যেক খারই খারক, কিন্তু প্রত্যেক খারকই খান নয়। তেমনি করে এই মুহূর্তে এসে বলা যায় প্রত্যেক জিরান ফ্রেজই নাউন ফ্রেজ, কিন্তু প্রত্যেক নাউন ফ্রেজই জিরান ফ্রেজ নয়। ওয়াই? কারণ হচ্ছে নাউন ফ্রেজকে রিপ্লেস করতে হলে ইট দ্বারা রিপ্লেস করে মিলে গেলেই সেটা নাউন, আর জিরান্ট হতে হলে দুইটা শর্ত লাগবে। প্রথমে ইট দ্বারা রিপ্লেস করতে হবে, আবার আপনাকে দেখতে হবে ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। ভার্ব প্লাস আইএনজি থাকার পর তার নাম জেরান্ট হবে। ইনফিনিটিভ একই অবস্থা, ইট দ্বারা মিলে গেলে নাউন, আর যদি টু প্লাস ভার্ব থাকে তখন আমরা তার আরেকটা নাম দিব ইনফিনিটিভ ফ্রেজ। একটা জিনিসের দুইটা নাম হতেই পারে। প্রশ্ন হচ্ছে যে ভাই, পরীক্ষার হলে যদি ক্ল্যাশ করে অপশন, তখন কি করব? অপশন ক্লাস করতেই পারে, কারণ বিগত বছরের অনেকগুলো পরীক্ষায় একই প্রশ্নের অ্যান্সারে অপশনে জিরান্ডও ছিল আবার নাউনও ছিল। আপনি যেটা করবেন শুনেন, যখন দেখবেন নাউন ফ্রেজও হয় জিরান ফ্রেজও হয়, তখন চোখ বন্ধ করে আপনি নাউন ফ্রেজ দাগাবেন। যদি দেখেন যে নাউন ফ্রেজও হয় ইনফিনিটিভ ফ্রেজও হয়, আপনি চোখ বন্ধ করে আপনি নাউন ফ্রেজ দাগাবেন। আমি আবারও বলি, শর্টকাটে বলি, মনে করেন এটা হচ্ছে জিরান ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটাও আছে এটাও আছে, দাগাবো কোনটা? নাউন ফ্রেজ। সুতরাং আমরা বলতে পারি নাউন ফ্রেজ ইজ গ্রেটার দেন জিরান ফ্রেজ, অর্থাৎ এটা বড় এটা ছোট, আমি আগে এটাকে প্রাধান্য দিব, এটা না থাকলে আমি এটাতে যাব। ইনফিনিটিভ ফ্রেজের বেলাও একই কথা, যদি ইনফিনিটিভ ফ্রেজ নাউন ফ্রেজ থাকে তাহলে নাউন ফ্রেজ দাগাবো, আর নাউন ফ্রেজ যদি না থাকে তখন আমি ইনফিনিটিভ ফ্রেজ দাগাবো। সাবধান, কিন্তু এই একটা আপনি হয়তো জানেন, কিন্তু একটু ভুলের জন্য পরে কিন্তু সব শেষ হয়ে যাবে, 1 মার্ক তো চলে যাবে, 0.5ও চলে যাবে, সাবধান। ওকে ফাইন, আশা করি নাউন ফ্রেজটা বুঝতে পেরেছেন। এতটুকু বুঝলেই চলবে, নাউন ফ্রেজের আর কিছুই দরকার হবে না। আমরা এখন চলে যাব অ্যাডজেক্টিভ ফ্রেজে, 2 নাম্বার পয়েন্ট যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। শুনেন, সহজ কথা, অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রনাউনকে মডিফাই করা, তাই না? অর্থাৎ নাউন প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এটা বোঝানো। ঠিক অ্যাডজেক্টিভ ফ্রেজটাও ঠিক একই কাজ করবে, নাউন বা প্রনাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে দিবে। আমি একটু দুটো উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। আমি যদি এভাবে বলি যে দ্য গার্ল ওয়ারিং আ ব্ল্যাক শার্ট, দ্য গার্ল ওয়ারিং আ ব্ল্যাক শার্ট ইজ মাই কাজিন, তাহলে লাল শার্ট পরিহিত কালো শার্ট পরিহিত মেয়েটা আমার কাজিন। আমি যদি এটা বলি যে I gave him a ring made of gold, আমি যদি এভাবে বলি যে there is no hard and fast rule in studying, লেখাপড়া করার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে ধরা বাঁধা মানে টাইট ফিক্সড কোনো রুল নাই। একটু খেয়াল করে দেখেন, এই যে ওয়ারিং এ ব্ল্যাক শার্ট, এই কথাটা কাকে বোঝাচ্ছে দেখেন তো? ডেফিনেটলি গার্লকে বোঝাচ্ছে, অর্থাৎ মেয়েটা আমার কাজিন। কোন মেয়েটা? ওই দেখো কালো শার্ট পরা মেয়েটা। তাহলে আমি কালো শার্ট পরা মেয়েটাকে ইন্ডিকেট করছি। এই ইনফরমেশনটা গার্ল সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে কিন্তু, এবং এটা গার্লের অবস্থা বোঝাচ্ছে, এখন সে কোন অবস্থা আছে, কালো শার্ট পরিহিত অবস্থা আছে। যখন নাউন প্রনাউনকে মডিফাই করে ফেলবে তখন ওই ফ্রেজটার নামই হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটা দিয়ে ক্লিয়ার করছি, এখানে একটা ফ্রেজ আছে মেড অফ গোল্ড, আমি তাকে একটা আংটি দিলাম স্বর্ণের তৈরি। এই স্বর্ণের তৈরি কথাটা আমাকেও বুঝে নেই তাকেও বুঝে নেই, বুঝিয়েছে কাকে? আংটিকে। তার মানে আংটির পরে বসে আংটিকে মডিফাই করেছে নাউনকে মডিফাই করা মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবারও বলছি, আরেকটা দেখেন, হার্ড এন্ড ফাস্ট মানে কি? ধরা বাঁধা মানে ফিক্সড আর কি, ফিক্সড। আচ্ছা, হার্ড এন্ড ফাস্ট কথাটা কাকে বোঝাচ্ছে? রুলকে। রুল তো একটা নাউন, আমরা জানি যে নাউনকে মডিফাই করলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন বা প্রনাউনের আগেও বসতে পারে, এখানে পরে বসেছে, এখানে আগে বসেছে। বসা অবস্থান নিয়ে কোনো ব্যাপার না। অনেকে মনে করে যে প্রথমে বসে না পরে বসে, না, এটা পরেও বসতে পারে, শুরু আগেও বসতে পারে, যেখানেই বসুক দেখবেন সে নাউন প্রনাউনকে মডিফাই করে। প্রত্যেকটা অ্যাডজেক্টিভই কিন্তু এমন আগে পরে দুই জায়গাতেই বসে মডিফাই করতে পারে।
ওকে, আমরা এখন চলে যাব অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা পার্ট আছে, তার নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এটাতে একটু কথা বলি। পার্টিসিপল ফ্রেজটা না সহজে বোঝার উপায় হচ্ছে তিন ভাবে গঠিত হবে। ভার্ব প্লাস আইএনজি থাকবে, আর আরেকটা জিনিস হবে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, অথবা আরেকটা হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। যেমন আমরা বলতে পারি যে ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে, হি ওয়েন্ট আউট, সে বাহিরে চলে গেল। আমরা বলতে পারি যে মেড ইন চায়না, চায়নার তৈরি, দ্য ফোন রানস ফাস্ট, চায়নার তৈরি ফোনটা অনেক দ্রুত চলে, মানে দ্রুত সার্ভিস দেয়। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করে, আই টুক রেস্ট, আমি বিশ্রাম নিয়েছিলাম। এই দেখেন আপনারা, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা সেন্টেন্সে ফ্রেজ আইডেন্টিফাই করে দিয়েছি, এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা ফ্রেজ আইএনজি দিয়ে শুরু হয়েছে। কিন্তু এটাও ভার্ব প্লাস আইএনজি, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হ্যাভিং এর পাস্ট, অর্থাৎ এই যে আইএনজি পাস্ট পার্টিসিপল, মেকের পাস্ট পার্টিসিপলকে মেড, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল, এই যে হ্যাভিং এর পরে ডু এর পাস্ট পার্টিসিপল ডান। আপনি যখন এই তিনটা চিহ্ন দেখবেন কোন ফ্রেজের মধ্যে, একদম চুপচাপ নাম দিয়ে দিবেন, এদের নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আমি সংক্ষেপে লিখছি পার্টিসিপল ফ্রেজ। তাহলে পার্টিসিপল ফ্রেজ আমরা কিভাবে চিনব? ভার্ব প্লাস আইএনজি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, আবার হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। এখন এটা পার্টিসিপল আর হ্যাভিং এর পার্টিসিপল থাকলে কিন্তু সহজে বের করা যাবে। ভার্ব প্লাস আইএনজি থাকলে একটু ঝামেলা হইতে পারে, কারণ জিরান ফ্রেজে কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু, সেক্ষেত্রে ঝামেলা করে লাভ নাই। সহজ বুদ্ধি হচ্ছে এখানে যে ভার্ব প্লাস আইএনজিটা, এটা ইট দ্বারা রিপ্লেস হবে না, কখনোই রিপ্লেস হবে না। যেটা জিরান ছিল ওটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস হয়েছে, এটা রিপ্লেস হবে না, কখনোই হবে না। আমি দুটি এক্সাম্পল ক্লিয়ার করছি, মুছি আগে। ওকে, যেমন আমি লিখলাম যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, ওয়াকিং ইন দ্য মর্নিং। আরেকটা লিখলাম দ্য পিপল ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান হোপ এ হেলদি লাইফ, সকালবেলা হাঁটার লোকজন একটা ভালো স্বাস্থ্য আশা করতে পারে। খেয়াল করে দেখেন দুইটা বাক্যের ফ্রেজ কিন্তু সেম চেহারা, একটু মিলিয়ে নেন। ওয়াকিং ইন দ্য মর্নিং। এখন আমি বলেছি যে জিরান ফ্রেজ আর পার্টিসিপল ফ্রেজ চেহারা একরকম হবে, এবং একটু আগে একটা ক্লু দিয়েছি যে ইট দ্বারা রিপ্লেস হলে জিরান আর রিপ্লেস না হলে পার্টিসিপল, কিন্তু চেহারা একরকম। এখন আপনাদেরকে বলতে হবে যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল, এক নাম্বারটা কি আর দুই নাম্বারটা কি। ঝটপট 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা লিখে ফেলেন, আমি চেক করছি। ধন্যবাদ, অনেকেই বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ওকে, ওয়াকিং ইন দ্য মর্নিং প্রথমটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস হয় কিনা আমরা একটু দেখি। ইট ইজ গুড ফর হেলথ, হ্যাঁ মিলে যায় তো। ইট দ্বারা রিপ্লেস হলে সেটা হচ্ছে জেরান ফ্রেজ। এবার এটাকে ইট দ্বারা রিপ্লেস করি, দ্য পিপল ইট ক্যান হোপ এ হেলদি লাইফ। তাহলে এটা কেমন কথা হলো? দ্য পিপল ইট ক্যান হোপে কিন্তু হচ্ছে না, তাহলে এটা ইট দ্বারা রিপ্লেস হয় না, দ্য পিপল ইট ক্যান হোপে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ চেহারা একরকম হলো, এগুলো আসলে ওই বাক্যের সাবজেক্ট, নাউনের পরে অবস্থান, এগুলো দিয়ে বের করা যায়, তবে সময় সাপেক্ষ ব্যাপার। যেটা করা উচিত, আপনি পরীক্ষার হলে এত সময় পাবেন না, সো ইট বসিয়ে দিবেন, মিলে গেলে জিরান ফ্রেজ, আর যদি না মিলে সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ওকে,
তাহলে আমরা ক্লিয়ার হলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, নাউন ফ্রেজ। আমরা এখন চলে যাব একটা ফ্রেজে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজের পরের অংশটা, পরের আলোচনা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। শুনেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? মনে রাখতে হবে অ্যাডভার্বের কাজ কি। আপনারা সবাই জানেন অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজে অ্যাডভার্বের মতোই কাজ করে, সেও ভার্বকে মডিফাই করবে। খুব সহজে আপনি দেখবেন যে ভার্বের আগে বা পরে আছে, কিন্তু ভার্বকে মডিফাই করছে। মডিফাইটা আপনি সহজে কিভাবে বুঝবেন? আপনি যেটা করবেন, ভার্বকে কয়েকটা জিনিস দ্বারা প্রশ্ন করবেন। কিভাবে দ্বারা প্রশ্ন করবেন? কিভাবে, কোথায়, কখন, কেন, কার সাথে, কোথা হতে, কোন দিকে, এই 6-7টা এলিমেন্ট দ্বারা আপনি তাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, কিভাবে, কোথায়, কখন, কেন, কার সাথে, কোথা হতে, কোন দিকে। যদি এই 6-7টা দ্বারা প্রশ্ন করে আপনি কোনো অ্যান্সার পান, তাহলে ওটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আপনাকে দুই একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বললাম যে শি ওয়াক্স, সে হাঁটে, ভেরি স্লোলি বা ভেরি ফাস্ট, ভেরি ফাস্টের নিচে দাগ। আমি যদি বলি যে শি লিভস উইথ হার মাদার বা উইথ হার মম, সে তার মায়ের সাথে থাকে। শি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকে। এরকম করে করে দেখেন, প্রশ্ন করেন আপনি, সে কিভাবে হাঁটে, ভেরি ফাস্ট, খুব দ্রুত হাঁটে। প্রথমটাকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম খুব দ্রুত, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্বিতীয়টা হচ্ছে সে তার মায়ের সাথে থাকে, তাহলে কার সাথে থাকে? মায়ের সাথে, তাহলে এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3 নাম্বারটা হচ্ছে সে কোথায় থাকে? গ্রামে থাকে, কোথায় দ্বারা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা চাইলে আরো বাড়াতে পারি, সে লেখাপড়া করে, হি ওয়ান্টস টু বি এ ক্যাডার, সে কি হতে চায়? ক্যাডার হতে চায়। কেন পড়ে? ক্যাডার হওয়ার জন্য পড়ে। হ্যাঁ, আমি যদি এভাবে বলি শি ট্রাইস হার্ট অ্যান্ড সোল, সে মনে প্রাণে চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে? মনে প্রাণে চেষ্টা করে। সে রাতের বেলা পড়ে, কখন পড়ে? রাতের বেলা। কেন পড়ে? চাকরি পাওয়ার জন্য পড়ে। কোথা হতে আসে? ঢাকা হতে আসে। কোন দিকে যায়? চিটাঙের দিকে যায়। এভাবে করে আপনি 7টা এলিমেন্ট দ্বারা যখন ভার্বকে প্রশ্ন করতে পারবেন, তখন প্রশ্ন করে যদি অ্যান্সার পান, মনে রাখতে হবে অ্যান্সার পেতে হবে। এই 7টার যে কোনো একটা দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে ওই ফ্রেজটার নামই হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অনেক সহজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বের পরে থেকে ভার্বকে মডিফাই করে, ভার্বের আগেও থাকতে পারে। যেমন আমি যদি এই উদাহরণটা দেই যে লাস্ট উইক, গত সপ্তাহে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। খেয়াল করে দেখেন তো, লাস্ট উইক কথাটা, গত সপ্তাহে আমি সেখানে গিয়েছিলাম, ভার্বটাকে গিয়েছিলাম, ভার্বকে মডিফাই করেছে। কখন গিয়েছিলাম? গত সপ্তাহে, ভার্বের টাইম বোঝাচ্ছে। তাহলে কখন, কোথায়, কেন দ্বারা প্রশ্ন করলে সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে কি দাঁড়ালো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বের পরেও থাকতে পারে, ভার্বের আগেও থাকতে পারে। আগে পরে কোনো ফ্যাক্ট না, কথা হচ্ছে যেখানেই থাকুক সে তার ভার্বকেই কি করবে? মডিফাই করবে। এখন আপনাদের মনে আছে কি, একটু আগে আমরা পড়ালাম ইট দ্বারা রিপ্লেস করলে নাউন ফ্রেজ, নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আপনারা এই 3টা প্রশ্নের অ্যান্সার দেন, কোনটা কি হবে? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটা কি ফ্রেজ? I don't like cats and dogs rain. এখানে cats and dogs কোন ফ্রেজ? আবার আমরা যদি বলি I don't like cats and dogs rain, এবার আমরা কি করলাম? আন্ডারলাইনটা রেইন পর্যন্ত দিয়ে দিলাম। এখন আপনাদের কাছে আমার কুইজ হচ্ছে যে 3টা, এই 1, 2, 3 এগুলো কোন ফ্রেজ? কমেন্ট বক্সে লিখুন দ্রুত। এবং আবারও বলছি, লাইভ ভিডিওটা আপনারা শেয়ার করে দিন। এখনো যারা শেয়ার করেন নাই, আমি রিকোয়েস্ট করছি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। তাহলে বলে ফেলুন 1, 2, 3 কি হবে? ফিলিপাইন, আমেরিকা, ইউএস, উগান্ডা, সুদান, সব জায়গা থেকে আমরা পাবো। ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন।
বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছেন, তার মানে ক্লাসটা আপনারা বুঝে গিয়েছেন এবং ভালো পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি তারপর একটু সলভ করে দিচ্ছি। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়াল, তাই না? কুকুর বিড়াল বৃষ্টি না, না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন ক্যাটস অ্যান্ড ডগস মানে তো মুষলধারে, তাহলে ভার্বটাকে বলেন তো রেইনিং। তো রেইনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো ভার্বকে প্রশ্ন করেন কিভাবে বৃষ্টি হচ্ছে? মুষলধারে। তাহলে এই যে এই ফ্রেজটা আছে এটা কিন্তু ভার্বকে মডিফাই করছে, যে এটা কিন্তু একটা ভার্ব। তো ভার্বকে মডিফাই করলে আমরা জানি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। থ্যাংক ইউ। এখানে যে ক্যাটস এন্ড ডগসটা আছে, দেখেন আমি পছন্দ করি না মুষলধারে বৃষ্টি, এটা কিন্তু লাইক পছন্দ করি নাকে মডিফাই করছেন, এটা মডিফাই করছে বৃষ্টিকে। এই যে রেইন, রেইন কিন্তু নাউন, তাহলে আমি কেমন বৃষ্টি পছন্দ করি না? ক্যাটস এন্ড ডগস রেইন। তাহলে দেখেন ভার্বকে মডিফাই করলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর নাউনকে মডিফাই করছে, তার মানে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। লাস্টেরটা আমরা আন্ডারলাইনটা রেইন পর্যন্ত নিয়ে গিয়েছি। এবার দেখেন আই ডোন্ট লাইক ইট মিলে গেল, আই ডোন্ট লাইক ইট ইট দ্বারা মিলে গেল, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। যাদের তিনটাই হয়েছে তাদেরকে থ্যাঙ্কস, ধন্যবাদ। সামনে আরো কিছু কুইজ দিব, প্রস্তুত থাকেন। তাহলে আমরা এখন চলে যাব ভার্বাল ফ্রেজে, 4 নাম্বার যেটা। ভার্বাল ফ্রেজ, এটাকে ভার্ব ফ্রেজ বলে অনেকে, বাট আসলে এটা আসলে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। তো ভার্বাল ফ্রেজ কি মনে রাখবেন, ভার্বের সাথে যদি আপনি প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে সেটা ভার্বাল ফ্রেজ, ভার্ব প্লাস প্রিপোজিশন। যেমন শি ওয়েটস অন, শি ওয়েটস অন, শি ওয়েটস অন হিম। আচ্ছা বলুন তো ওয়েটস অন মানে কি? বলতে থাকেন ওয়েটস অন মানে কি? আমরা যে জানি ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, তাহলে ওয়েটস অন মানে কি বা ওয়েট অন মানে কি? আচ্ছা পরেরটা লিখলাম হি টেকস আফটার, হি টেকস আফটার হিজ ফাদার। তাহলে বলেন তো টেকস আফটার মানে কি? ওয়েট অন মানে কি আর টেকস আফটার মানে কি? ওয়েট অন এবং টেকস আফটার। জানি বেশিরভাগই ভুল অ্যান্সার দেয় এটার ক্ষেত্রে, হয়তো এমনই হতে পারে। আচ্ছা আমরা প্রায় অ্যান্সার পেয়ে যাচ্ছি। টেক্স আফটার মানে একজন লিখেছেন মত হওয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা অ্যান্সার দরকার ছিল, কারেক্ট, আমি পেয়ে গিয়েছি, রাইট। এখানে অনেকে ভুল করে টেক্স আফটারকে মনে করে যে সেবা যত্ন করা। যেমন বেশিরভাগ আমি দেখেছি ক্লাসে যখন প্রশ্ন করি এটার অ্যান্সার কি, অনুবাদ কি, হি টেক্স আফটার হিজ ফাদার, বেশিরভাগ বলে যে সে তার বাবার দেখাশোনা করে। আসলে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক আফটার এটা দেখাশোনা করা। আর টেক আফটার মানে হচ্ছে সদৃশ, চেহারা দেখতে একরকম, বাবার চেহারা ছেলের মতো, ছেলের চেহারা মায়ের মতো, ভাইয়ের চেহারা বোনের মতো। একজনের সাথে যখন আরেকজনের চেহারা মিলে যায়, ফেস কাটিং মিলে যায়, টেক্স আফটার সদৃশ বলতেই পারেন। দেখেন ওয়েট অন মানে হচ্ছে সেবা করা, হ্যাঁ সেবা করা। ওয়েট ফর মানে অপেক্ষা করা, যে ওয়েট ফর, ওয়েটের সাথে যখন ফর দিবেন সেটা অপেক্ষা করা, আর ওয়েটের সাথে যখন অন দিবেন তখন সেটার অর্থ হচ্ছে সেবা করা। শুনেন টেক্সের টেক্স হচ্ছে ভার্ব, আফটার হচ্ছে প্রিপোজিশন, তাহলে ভার্ব আর প্রিপোজিশন একসাথে যুক্ত থাকলেই এটার নাম হচ্ছে ভার্বাল ফ্রেজ। ওয়েটস হচ্ছে ভার্ব, অন হচ্ছে প্রিপোজিশন, ভার্ব আর প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে কি হবে? ভার্বাল ফ্রেজ। এরকম হাজার হাজার ভার্বাল ফ্রেজ আছে। ভার্বাল ফ্রেজের আরেকটা নাম হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা কিন্তু গ্রুপ ভার্ব মুখস্থ করি। আপনারা গ্রুপ ভার্ব গুলা যে কোনো বই দেখে, কলকাতার পিসি দাসের বই আছে, বাজারে পাওয়া যায় চিকন একটা কলকাতার পিসি দাসের বই, ওখানে গ্রুপ ভার্বের আলোচনাগুলো অনেকগুলো ডিটেলস দেওয়া আছে, দেখতে পারেন। গ্রুপ ভার্ব সব মুখস্থ করে ফেলবেন, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, পরীক্ষাগুলো লাগবেই লাগবে। যাই হোক, তাহলে আরেকবার বলি সহজ কথা, ভার্ব ফ্রেজ একদম সহজ, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত করে দিলেই সেটা ভার্বাল ফ্রেজ হয়ে যাবে, এটা নিয়ে আর টেনশনের কিছু নাই। আমরা এখন চলে যাব পরেরটায়, 5 নাম্বার যেটা। 5 নম্বরে আসছে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ। তার আগে এটার উচ্চারণটা ঠিক করতে হবে। আমরা ম্যাক্সিমাম এটার উচ্চারণ কি বলি? প্রিপোজিশন। আসলে প্রিপোজিশন না, এটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। হাস্যকর লাগার কারণ হচ্ছে আমরা যখন লাইফে কিছু শুনি না এবং প্রথম নতুন করে শুনি তখন সেগুলো একটু হাস্যরসিকের পর্যায়ে পড়ে যায়।
এটা আসলে আমাদের দোষ না, আমাদের দোষ না, এটা হচ্ছে আমাদের আসলে ছোটবেলায় আমরা ওইভাবে হয়তো টিচিংটা পাইনি বা ওইভাবে শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে কার্যকরী ছিল না, যার কারণে প্রিপোজিশন এটা সেটা উচ্চারণগুলো আমাদের ভালো ছিল না। যাই হোক, এটা প্রিপোজিশন না, এটাকে বলতে হবে প্রেপোজিশন। প্রেপোজিশন। তো প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? হ্যাঁ, প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি, আপনি বিভিন্ন বই বা গাইড বই দেখলে এভাবে শিখবেন যে ফ্রেজ প্রিপোজিশনের কাজ করে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। উদাহরণ এটা এটা এটা। আসলে এতটুকু কি এনাফ? একটা ফ্রেজ প্রিপোজিশনের কাজ কিভাবে করে এটা বললে কি হয়ে গেল? তাহলে তো একটা ছোট যে বাচ্চা, ক্লাস 1 এর বাচ্চাকে যদি জিজ্ঞেস করি, বাবু বলো তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, সে বলবে যে এটা অ্যাডভার্বের কাজ করে। কনজাংশন ফ্রেজ কি, কনজাংশনের কাজ করে। কাজ করতে 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 আমাদের আর লেখাপড়াটা ঠিকভাবে শেখাই হলো না, এবং একটা গদবাঁধা শিক্ষা ব্যবস্থা নিয়ে, গদবাঁধা একটা লেকচার বা একটা পড়ালেখা নিয়ে আমরা পরীক্ষার হলে যাই, যার কারণে বিশাল একটা বিপর্যস্তের সঙ্গে একটু বেশি। মনে রাখবেন, ঢালাওভাবে মানুষ যেটা করতেছে সেটা ভালো কিছু না, একটু এক্সেপশনাল হলে সেটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। যেটা করতে পারেন, প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে সহজে বের করা যায়। মনে রাখবেন, প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে দেখবেন একটা প্রিপোজিশন থাকবে, আর মাঝখানে একটা নাউন থাকবে, এই পাশে আরেকটা প্রিপোজিশন থাকবে। তার মানে এখানেও প্রিপোজিশন, এখানেও প্রিপোজিশন। যখন দেখবেন যে শুরুতেও আছে শেষেও আছে, তখনই সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরকম অনেক ফ্রেজ আছে, দেখেন আপনি নিজেও বলতে পারবেন, ইন অর্ডার টু, হ্যাঁ, ইন অর্ডার অফ, এরপরে হচ্ছে বাই ডিন্ট অফ, হ্যাঁ, বাই ডিন্ট অফ, বাই ভার্চু অফ, আরো কত আছে, আপনারাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন লিখে লিখে যে আর কি কি জানেন। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টেড অফ, এরকম আর লিখতে লিখতে বোর্ড শেষ হয়ে যাবে, দিন চলে যাবে, রাত চলে যাবে, বাট শেষ হবে না, কারণ হাজার হাজার আছে। তাহলে এত হাজার হাজার মুখস্থ করার কোনো দরকার নাই। যেটা করতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ পরীক্ষার হলে আসলে শুরুতে আছে কিনা, শেষে আছে কিনা, শুরুতে আছে কিনা, শেষে প্রিপোজিশন আছে কিনা, যদি থাকে তাহলে ডেফিনেটলি এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সবচেয়ে সহজ বুদ্ধি, আপনি 1 মার্ক পেয়ে যাবেন এভাবে করলে। আর যদি কাজ করে প্রিপোজিশনের মতো, তাহলে সারা জীবনও হবে না, দেখবেন যে পরীক্ষার হলে দাগিয়েছেন একটা, বের হয়ে দেখবেন যে অ্যান্সার আরেকটা, রেজাল্ট খারাপ হয়ে যাবে। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ শেষ। তাহলে আমরা একটু আবারও কুইজে যাই, আপনার জন্য আবারও কুইজ। এ নাম্বার 1 দিয়ে দেই। 1, the man in front of me is my uncle. এখানে in front of টা কোন ফ্রেজ? the man stood in front of me, এখানে কোন ফ্রেজ? এবার the man in front of me is my uncle। এবার আমরা দাগটাকে মি পর্যন্ত টেনে নেই, এবার কি ফ্রেজ বলেন? আরেকটা দিচ্ছি, the man stood in front of me। এবার আমরা ইন ফ্রন্ট অফ মি দাগটা মি পর্যন্ত দিচ্ছি, অর্থাৎ 1 আর 3, 2 আর 4 একটা মিল আছে। মিল থাকলো সাবধান, আন্ডারলাইন কোন জায়গাটুকুতে আছে সেটা দেখতে হবে, কারণ আন্ডারলাইনের উপর ডিপেন্ড করে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। খুব সাবধান। দেখি পারলে বলেন কোনটা কি ফ্রেজ, ঝটপট অ্যান্সার দিয়ে দেন। আমরা আমার আলোচনায় চলে যাচ্ছি। আমরা ছিলাম এই প্রশ্নগুলোতে, খেয়াল করে দেখেন, আমি একটু আগে বলেছি যখন শুরুতে প্রিপোজিশন আবার শেষেও থাকে, এই যে দেখেন শুরুতেও আছে শেষেও আছে, আন্ডারলাইনটা ঠিক এই জায়গাতে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। 2 নম্বরটাও দেখেন শুরুতেও আছে আবার শেষেও আছে, এটাও হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন 1 আর 3 নম্বর সেন্টেন্স সেম, 2 আর 4 নম্বর সেন্টেন্স সেম। সেন্টেন্স সেম হওয়া মানে কি ফ্রেজ সেম হওয়া? হ্যাঁ, ফ্রেজও সেম, বাট আমরা কি করেছি, একটু আন্ডারলাইনটা এখানে ছিল, এখন বাড়িয়ে এখানে আনছি। এটা এখানে ছিল, আমি বাড়িয়ে এখানে এনেছি। কেন এনেছি? কারণ ফ্রেজ চেঞ্জ হয়ে গেছে এবং পরীক্ষাগুলো আসে, এগুলা দ্বিধা তৈরি করে। দেখেন শুরুতে আছে শেষে আছে প্রিপোজিশন, এখানে শুরুতে ইন আছে শেষে মি আছে। ইন প্রিপোজিশন, মি কিন্তু কোনো প্রিপোজিশন না। হ্যাঁ, এখানে ইন প্রিপোজিশন, মি প্রিপোজিশন না। তার মানে
এই দুইটা যেমন প্রিপোজিশন ফ্রেজ হয়েছে, এই দুইটা হবে না। তাহলে কি হবে? খেয়াল করে দেখেন, এই ইন ফ্রন্ট অফ মি কথাটা ম্যানকে বোঝাচ্ছে, আর এখানে ইন ফ্রন্ট অফ মি কথাটা স্টুডকে বোঝাচ্ছে। ম্যান একটা কি বলেন তো? নাউন। আর স্টুড একটা কি? ভার্ব। তাহলে কথা তো আগেরটাই, ক্লাসের শুরু থেকে যা বলছি সেটাই তো এখন হলো। যদি নাউনকে মডিফাই করে তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যখন এটা ভার্বকে মডিফাই করছে তখন এটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যারা লেখাটা বুঝতে পারছে না আমি আবারও বলি, 1 প্রিপোজিশন, 2 প্রিপোজিশন, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ নাউনকে মডিফাই করেছে, 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব কারণ সে ভার্বকে মডিফাই করেছে। ধন্যবাদ। আমরা পরের আলোচনায় চলে যাই, অর্থাৎ 6 নম্বরে যে ফ্রেজটা আমরা এখন পাবো, 6 নম্বরের ফ্রেজটার নাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন না, কনজাংশনাল ফ্রেজ। শুনেন, কনজাংশন মানে কি? কন শব্দের মানে হচ্ছে একসাথে, জাংশন মানে হচ্ছে যুক্ত। কনজাংশন মানে হচ্ছে একসাথে যুক্ত। কনজাংশন কি করে? কনজাংশন দুইটা শব্দকে যুক্ত করে, দুইটা সাবজেক্টকে যুক্ত করে, দুইটা ভার্বকে যুক্ত করে, দুইটা নাউনকে যুক্ত করে, দুইটা সেন্টেন্স, এভরিথিং ব্লা ব্লা ব্লা। ওর কাজই হচ্ছে যুক্ত করা। আমরা রেলওয়ে জাংশনের নাম শুনে, রেলওয়ে জংশন। রেলওয়ে জংশনের কাজ কি? ওই জংশনের প্রত্যেকটা এলাকা থেকে আসা রেল লাইনটা যুক্ত হয়ে গেছে। ঠিক কনজাংশনে একই কাজটা করে, দুইটা সেন্টেন্স, দুইটা বাক্য, দুইটা ওয়ার্ডকে যুক্ত করে ফেলে। কনজাংশনাল ফ্রেজ ওই কাজটাই করে। পার্থক্যটা কি? এই যে এখন আমি যদি বলি সো, সো একটা কনজাংশন, এটা দুইটা বাক্যকে যুক্ত করে, শব্দকে যুক্ত করে। কিন্তু সো দ্যাট, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, এটার কনজাংশন না, এটা হয়ে গেছে কনজাংশনাল ফ্রেজ। ওই যে ক্লাসের শুরুতে বলেছিলাম, মনে আছে? একটা শব্দ হচ্ছে পার্ট অফ স্পিচ আর একাধিক ওয়ার্ড হচ্ছে ফ্রেজ। তো সো কনজাংশন, সো দ্যাট হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, কারণ এদের কাজই হচ্ছে কি করা? যুক্ত করা। আমি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো দুই একটা কনজাংশনাল ফ্রেজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা পরীক্ষায় খুব আসে। এরপরে অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, এই কথাগুলো মনে রাখবেন। অ্যাজ ওয়েল অ্যাজ মেনি অ্যাজ মাচ অ্যাজ, সো মাচ অ্যাজ ফাস্ট অ্যাজ, সো ফাস্ট অ্যাজ, এগুলো কনজাংশনাল ফ্রেজ। এরপরে ওই যে আছে না আরো যুক্ত করে যেগুলা, টুগেদার উইথ, এরপরে অ্যালং উইথ, হ্যাঁ অ্যালং উইথ, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, এরপরে অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, হ্যাঁ যেন, এরপরে সো দ্যাট আছে, ইন অর্ডার দ্যাট আছে, এগুলো সবই যুক্ত করে। তো এগুলো সবই কনজাংশনাল ফ্রেজ। লিখতে লিখতে শেষ হবে না, খালি মনে রাখবেন যে যুক্ত করে। আমি দুটো উদাহরণ দিচ্ছি, যেমন পরীক্ষা এভাবে আসতে পারে, অতীতে অনেকবার আসছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স আর কামিং, তার ভাইয়ের সাথে সেও আসছে, ভাইদের সাথে। অ্যাজ ওয়েল অ্যাজ কাকে যুক্ত করেছে? হিকে এবং হিজ ব্রাদার্সকে। তাহলে দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে, কনজাংশনাল ফ্রেজ। আমি যদি এরকম বলি যে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল। অ্যাজ ইফ মানে কি? যেন। তো অ্যাজ ইফ কি করেছে? দুইটা বাক্যকে যুক্ত করেছে। একটা হচ্ছে হি টক্স, একটা সেন্টেন্স, হি ওয়ার ম্যাড আর একটা সেন্টেন্স, দুইটাকে যুক্ত করেছে অ্যাজ ইফ। যখনই যুক্ত করবে তখনই তার নাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আর কনজাংশনাল ফ্রেজ নিয়ে বেশি টেনশনের কিছু নাই। আমি এখানে যে কয়েকটা লিখে দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সো দ্যাট, এগুলো থেকে পরীক্ষা নট অনলি বাট অলসো, এদার অর, নেদার নর, বোথ অ্যান্ড, এগুলো থেকে আসে। তবে এই পর্যন্ত যতবার আসছে ম্যাক্সিমাম সময় অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যাজ মেনি অ্যাজটাই বেশি আসছে। সো আর এগুলা নিয়ে এত সময় নষ্ট করবেন না, জাস্ট বুঝলেই হবে যে যুক্ত করেছে কিনা কনজাংশনাল ফ্রেজ। আমরা এখন চলে যাব আমাদের লাস্ট ফ্রেজটাতে, সেটার নাম হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ কি? ওই যে ইন্টারজেকশনের মতো যেটা ব্যবহৃত হয়। ইন্টারজেকশন কি ছোটবেলায় আমরা পড়েছি না, যে পার্ট অফ স্পিচ, আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ, আনন্দ, উত্তেজনা, অনুভূতি, কষ্ট, লজ্জা, কত কি বুঝায় পুরো ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন বোঝার একটা সহজ উপায় হচ্ছে লাস্টে একটা এক্সক্লেমেশন, এরকম একটা চিহ্ন থাকে, আপনারা জানেন। এই চিহ্নটা থাকলে এবং একই রকম অবস্থা,
ইন্টারজেকশনাল ফ্রেজের শেষেও এই চিহ্নটা থাকে। যেমন পরীক্ষা এরকম আসছে যে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, কি করুণা, ইউ হ্যাভ ফেইলড, তুমি ফেল করেছো। তাহলে হোয়াট এ পিটি, একটু অবাক হয়ে গেছে না? হোয়াট এ পিটি, কি দুঃখ, কি করুণা, তুমি ফেল করেছো। এই যে একটা চিহ্ন দেখলেন না, এই চিহ্নটাই হচ্ছে হওয়ার কারণে এটার নাম হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এরকম আসে পরীক্ষায়, বাই গড, আই উইল সি ইউ, খোদার কসম, আমি তোমাকে দেখে নিব। আমরা থ্রেড দেই না যে খোদার কসম, তোর খবর আছে, খোদার কসম আমি তোমাকে সাহায্য করব, ঈশ্বরের শপথ তোমাকে আমি দেখে নিব। তাহলে যে বাই গড, এই যে একটা চিহ্ন আছে দেখেছেন, এটাও একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। আমরা এরকম বলি না, অবাক হয়ে বলি না, হোয়াট এ নাইস বার্ড, হোয়াট এ ক্রিকেট খেলা দেখবেন বলে হোয়াট এ ফ্যান্টাস্টিক শট, হোয়াট এ লাভলি শট, এগুলো বলে। এরপর দেখবেন আমরা অবাক হয়ে বলি না, ও মাই গড, ও এম জি, হ্যাঁ, ও মাই গড, পুরোটাকে লিখলে কিন্তু একটা ফ্রেজ হয়, ও মাই গড। আমরা বলি না ও মাই গড, ও এম কে, হ্যাঁ, ও মাই গড, ও মাই খোদা, যেটাই বলেন, ও এম এ, হ্যাঁ, ও এম এ, ও মাই আল্লাহ, বলতে থাকেন, এরকম কতই তো বলা যায়। তো যাই হোক, এগুলো সবই হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আর আবারও বলি, ইন্টারজেকশনাল ফ্রেজ বুঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই চিহ্নটা থাকবে। তবে দয়া করে যে কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্ন জুড়ে দিবেন না। এগুলো দেওয়ার শর্ত হচ্ছে অবাক হতে হবে, আনন্দ, বিষাদ, উত্তেজনা, হর্ষ, বিষাদ, কত কি আছে। যেমন আপনি নর্মাল একটা সেন্টেন্স লিখলেন, আই এম এ বয়, আই এম এ বয় লেখে একটা চিহ্ন দিয়ে দিলেন, এটা হইলো বলেন? আই এম এ বয়, অবাক হয়ে গেলেন, এটা একটা চিহ্ন, এটা তো অবাক হওয়ার কিছু না। বরং আপনি অবাক হয়ে বলতে পারেন হোয়াট এ ফ্যান্টাস্টিক, হোয়াট এ নাইস বার্ড, হোয়াট এ নাইস ফ্লাওয়ার, হাউ স্মার্ট ইউ আর, হাউ স্মার্ট দ্য বয়। এভাবে করে অবাক করে যখন বলবেন তখনই কেবল ইন্টারজেকশন হবে, আদারওয়াইজ হবে না। আর ইন্টারজেকশন গুলা ফ্রেজ হবে, আর এগুলো কিন্তু ইন্টারজেকশন। যেমন আমরা জানি হুররে, এরপর হচ্ছে এলাস, হাই, ফাই, ছি, ব্রেভো, আমরা যে এগুলো বলি না, সাবাস, এগুলো সবই হচ্ছে ইন্টারজেকশন। ফ্রেজ হইতে হলে একাধিক হতে হবে, এখানে কিন্তু ফ্রেজ না, এগুলো ইন্টারজেকশন। ফ্রেজ করা যাবে, যেমন ফাইকে ফ্রেজ আকারে লিখতে পারেন, ফাই ফাই, ছি ছি, এটা কিন্তু ফ্রেজ, কারণ এখানে ওয়ার্ড একটা না, ওয়ার্ড কিন্তু আরেকটা আছে। আরেকটা মজার ফ্রেজ আপনাদেরকে আমি শিখিয়ে দেই, যারা আমার সাথে এই ক্লাসটা করেছেন তারা অলরেডি জানেন। এটা একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে টুট টুট, হ্যাঁ, টুট টুট। এই টুট টুট ফ্রেজটা অনেকেই জানে না। আপনারা হয়তো নাটক সিনেমায় টুট টুট সাউন্ডটা অনেক শুনেছেন। গালিগালাজ করতে গেলে পাবলিকলি গালিগালাজ দেওয়াটা ঠিক না, সো দেখবেন নাটক সিনেমায় বলে টুট টুট টুট, গালিগালাজটাকে ওমিট করার জন্য, বাজে কথাটাকে। এখানে টুট টুট হচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ, ওইটার এটা কিন্তু এক না। এই টুট টুট মানে হচ্ছে বিরক্ত প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলি না ধ্যাত্তেরে, ধ্যাত্তেরিকা, ধুর, এই যে এই কথাগুলো যে আমরা বলি, এই ধ্যাত্তেরি, ধুর। যেমন আপনি সাপোজ এখন আপনি লাইভে ভিডিও দেখছেন, হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেল বা নেটওয়ার্ক প্রবলেম দিল, আপনি তখন কি বলেন? ধ্যাত, ধ্যাত, নেটওয়ার্ক একটা প্রবলেম। এই যে ধ্যাত কথাটা বলছেন না, এই ধ্যাতের ইংলিশে হচ্ছে টুট টুট। আপনি অ্যাপ্লাই করতে পারেন, টুট টুট, ধ্যাত্তেরি। একটা বাচ্চা ছেলে আপনাকে ডিস্টার্ব করলো, আপনি বলবেন টুট টুট, যাও তো এখান থেকে। বাসার কাজের বুয়া তরকারিতে লবণ কম দিল, আপনি বলেন বুয়া টুট টুট, একটু লবণ হয় নাই। অর্থাৎ যখনই বিরক্ত হয়ে যাবেন তখনই আপনি টুট টুট কথাটা চালিয়ে দেবেন। এটা ভালো একটা ফ্রেজ। তাহলে আমরা 7টা ফ্রেজ শিখে গেলাম। আমরা আমাদের একদম আলোচনার শেষ পর্যায়ে। আমি আপনাকে 7টা ফ্রেজ আরেকবার 2-3 মিনিটের মধ্যে বলে আমি আমার আলোচনা শেষ করব। আমাদের আলোচনা ছিল কি? ফ্রেজ, শব্দগুচ্ছ। নাউন ফ্রেজ কি করে? ইট দ্বারা রিপ্লেস করা যায়। আবার নাউন ফ্রেজ যখন আইএনজি দিয়ে শুরু হয় নাম কি হয়ে যায়? জিরান ফ্রেজ। আর যদি টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয় নাম হয়ে যায় ইনফিনিটিভ ফ্রেজ। আর যে ফ্রেজটা নাউন প্রোনাউনের আগেও বসতে পারে পরেও বসতে পারে, নাউন প্রোনাউনকে মডিফাই করে, তার নাম কি দাঁড়ালো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা পার্ট আছে, পার্টিসিপল ফ্রেজ। ওটা 3 ভাবে চেনা যায়, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল। আর আইএনজি দ্বারা রিপ্লেস করলে জিরান, আর রিপ্লেস না হলে পার্টিসিপল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওই যে ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন, কার সাথে কথা হতে, কোন দিকে, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ হচ্ছে ভার্বের সাথে একটা প্রিপোজিশন থাকে, হ্যাঁ, প্রিপোজিশন থাকলে ভার্বাল ফ্রেজ হয়। অ্যাডভার্বিয়াল, আর এরপরে হচ্ছে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ, শুরুতে প্রিপোজিশন, পরেও প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এরপরে হচ্ছে আপনার শুরুতে কনজাংশনাল ফ্রেজ, কনজাংশন একসাথে যুক্ত করে। কনজাংশনাল ফ্রেজ হচ্ছে 2টা বাক্য, 2টা সাবজেক্ট, 2টা ওয়ার্ডকে যুক্ত করবে। এবং লাস্টলি আসতেছে কোনটা? ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজের কাজ কি?
ইন্টারজেকশন ফ্রেজ যে আবেগ, অনুভূতি, অবাক, লাস্টে একটা চিহ্ন থাকবে, এই চিহ্নটা দেখলে আপনি বুঝবেন ইন্টারজেকশন ফ্রেজ। একদম সহজ আলোচনা।